তাই না? আমরা হয়তো একটু আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই, কিন্তু আরেকজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, সে রীতিমতো বিলিয়নিয়ার হয়ে জন্ম নিয়েছে। আপনি রাজনৈতিকভাবে সফল হতে চান, আরেকজন ক্রাউন প্রিন্স হয়ে জন্ম নিয়েছে। সো ওনার কাছে তো আর ক্রাউন প্রিন্স হওয়া বিশেষ সাফল্যের কিছু না। সো উনি হচ্ছে হয়তো ওনার জায়গা থেকে উনি ভিন্ন আরেকটা লক্ষ্যমাত্রা স্থির করছে। যেমন ধরেন মোহাম্মদ বিন সালমান। এখন মোহাম্মদ বিন সালমান তো জন্মসূত্রেই বিলিয়নিয়ার। মোহাম্মদ বিন সালমান জন্মসূত্রেই তো ক্রাউন প্রিন্স। সো ওনার তাহলে সাফল্যের সংজ্ঞাটা কি হবে? ধরেন আমার আপনার কাছে সাফল্যের যে সংজ্ঞা, আমার আপনার কাছে সাফল্যের যে ডেফিনেশন, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি কি হতে চান, হ্যাঁ, আপনি কি কি অর্জন করতে চান, আপনি যা যা কিছু লিখবেন, এগুলো মোহাম্মদ বিন সালমানের কাছে মিজারেবল সিচুয়েশন। মানে উনি ওনার জীবনে কখনোই এই অবস্থায় আসতে চাইবেন না, যেটা অবস্থায় আমরা যেতে চাই, মানে যেটা আমাদের জন্য ড্রিম, সেটা মোহাম্মদ বিন সালমানের জন্য নাইটমেয়ার। কারণ উনি তো জন্মসূত্রেই বিলিয়নিয়ার। তাই না? উনি জন্মেছেনই রাজপ্রাসাদে, জন্মেছেনই উনি ক্রাউন মানে প্রিন্স হয়ে, তাই না? এরপর উনি ক্রাউন প্রিন্স হলেন। এরপরে হচ্ছে সেখান থেকে উনি এখন সৌদি আরবের প্রধানমন্ত্রী, বা প্রধানমন্ত্রী বললে কম বলা হবে, সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর, ইনফ্যাক্ট মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মোহাম্মদ বিন সালমান। এখন মোহাম্মদ বিন সালমানের আহ, মানে এক্সপেকটেশন কি হতে পারে, ওনার গোল কি? এবং ওনার এক্সপেকটেশন হচ্ছে যে উনি সৌদি আরবকে যেমন একটা আধুনিক সৌদি আরব তৈরি করতে চান উনি। এক্সকিউজ মি। উনি একটা আধুনিক সৌদি আরব তৈরি করতে চান, এবং সেজন্য এই যে দুবাইয়ের মতো একটা শহর তৈরি করবেন, যেমন নিয়ম সিটি নামে উনি একটা উচ্চবিলাসী সিটি তৈরি করার চেষ্টা করছেন, যেটা উনি বলছেন যে এটা হবে মানে পৃথিবীর সবচেয়ে মডার্ন সিটি। মানে এখনো পর্যন্ত এরকম সিটি পৃথিবীতে তৈরি হয়নি, এরকম একটা সিটি উনি তৈরি করবেন। তো যদিও সেটা খুব চ্যালেঞ্জিং, এবং সেটা ইতিমধ্যেই বিভিন্ন রকমের ফান্ড ক্রাইসিসও পড়েছে। তো তাহলে এখন মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন, বা মোহাম্মদ বিন সালমানের উচ্চাকাঙ্ক্ষা, বা এই যে ইলন মাস্ক বা জেফ বেজোস, তারা এখন যে জায়গায় আছে সেখান থেকে তারা মনে করতেছে যে তারা মহাশূন্য সিটি বানাবে, মানে ভাসমান, মানে জিরো গ্র্যাভিটির মধ্যে ওইখানে ভাসমান ক্যাপসুল সিটি, পুরো সিটিটাই হবে ভাসমান আর কি। কারণ নর্মালি এই যে একটা সিটিতে ভূমিকম্প হয়, একটা সিটিতে ফ্লাড হয়, একটা সিটিতে নানা রকম প্রবলেম হয়, তো তারা চিন্তা করতেছে যদি আমরা মহাশূন্যে এরকম একটা সিটি বানাতে পারি, তাহলে তো সেগুলোর মধ্যে আর ভূমিকম্পের ঝুঁকি নেই, কারণ সেগুলো তো এমনি শূন্যে ভাসমান। সেটা ভূমিকম্পে কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না, বা সেখানে ফ্লাড ফ্লাড টাডের সমস্যা নাই। সেরকম সিটি বানানোর স্বপ্ন দেখতেছে। এখন আমরা তো আর সেরকম সিটি বানানোর স্বপ্ন দেখি না। আমাদের জায়গা থেকে আমাদের যে এক্সপেকটেশন, সেটা, আর যে বেজোস বা ইলন মাস্ক, তারা তারা এখন মঙ্গল গ্রহে কিভাবে বসতি গড়া যায় সেটা নিয়ে, বা সেখান থেকে যে কোনো হাইপার লুপ তৈরি করা যায়, এইসব নিয়ে তারা চিন্তা ভাবনা করে। সো এখন ইকোনমিক্সে একটা মজার টার্ম আছে, সেটাকে বলে রেশনাল এক্সপেকটেশন। রেশনাল এক্সপেকটেশন মানে আপনি জীবনে যা কিছু অর্জন করবেন, সেখান থেকে আপনার স্যাটিসফ্যাকশনটা নির্ভর করবে হচ্ছে আপনার এক্সপেকটেশনের উপর। এটা অর্থনৈতিক লেনদেনে, যেমন আমাদের যাবতীয় অর্থনৈতিক লেনদেন, আমরা যখন কোনো একটা জিনিস কিনি, তো আমার স্যাটিসফ্যাকশন সেখানে নির্ভর করবে হচ্ছে আমার এক্সপেকটেশনের উপর, তাই না? এখন আমার এক্সপেকটেশনটা যদি অনেক হাই হয়, তাহলে দেখা যাবে যে আমি যদি তার থেকে কম কিছু আশা পাই, সেটাতে আমি স্যাটিসফাইড না। আমি যেমন এটা হয়, আমরা যারা অনেকে আমেরিকায় আসে, কানাডায় আসে ফার্স্ট টাইম, তারা অনেকে খুব হতাশ হয়। কারণ হচ্ছে তারা যা কিছু এক্সপেক্ট করে আমেরিকায় আসে, প্রথম দিকে হিসাব মিলাতে পারে না, যে ভাই এটা কেমন, এটা তো শুনলাম স্বর্গ, এটা তো শুনলাম স্বপ্নপুরী, এখানে আসলে সব স্বপ্ন পূরণ হয়ে যায়। কিন্তু পরে প্রথম দিকে এসে খুব ধাক্কা খায়, যারা নতুন আসে তাদেরকে মানিয়ে নিতে খুব কষ্ট হয়, প্রথম দিকে তারা খুব বিপদে পড়ে যায়। কারণ হচ্ছে ওই যে প্রত্যাশা। হ্যাঁ, আবার আস্তে 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 যখন আপনি সময়ের সাথে সাথে বুঝতে পারবেন যে না, এটাই এখানকার বাস্তবতা, অনেক কিছু তখন আপনি আস্তে আস্তে মেনে নিতে শুরু করবেন, তখন আপনি দেখবেন যে না, সহজ হয়ে গেছে অনেক কিছু। মানে আমাদের জন্য জীবন অনেক সহজ না, কিন্তু আমাদের এখন এগুলা এক্সপেক্টেড, আমরা জানি যে এটা এরকম, তাই না? এখানে আপনার 4টা 5টা কাজের লোক থাকবে না, আপনার নিজের কাজ আপনার নিজেরই করতে হবে। আপনার বাড়ি, মানে এই যে জিনিসগুলো, এগুলোর সাথে সাথে আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনার গাড়ি আপনার নিজেরই চালাইতে হবে। হ্যাঁ,
সো আস্তে আস্তে ভিন্ন ভিন্ন ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলোর সাথে আপনি অভ্যস্ত হয়ে উঠবেন যে এখানে এই কাজ করতে হবে আপনাকে, এখানে এইরকমই সিস্টেম। কিন্তু প্রথম দিকে এসে আপনার খুব কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে এক্সপেকটেশন। সো এই রেশনাল এক্সপেকটেশন, আমাদের জীবনে আমরা যা কিছুই পাই, আমাদের জীবনে যা কিছুই আমরা অর্জন করি, তার সবকিছু আমাদেরকে কতখানি স্যাটিসফাই করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে, বা যে কোনো অর্থনৈতিক লেনদেনে আমাদের স্যাটিসফ্যাকশনটা নির্ভর করবে হচ্ছে আমাদের এক্সপেকটেশনের উপর। এখন যেমন ধরেন আপনি এই যে তুরস্কে বা ইস্তাম্বুলে, আমার কয়েকটা কলিগ বা ওনারা তুরস্কে শিফট করছে আর কি। তো তুরস্কে $4 লাখ একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনেন, তাহলে আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে ইনস্ট্যান্ট, মানে একদম পাসপোর্ট দিয়ে দিবে ফুল ফ্যামিলি। দুবাইতে গোল্ডেন ভিসা দেয়, কিন্তু তুরস্ক একবার পাসপোর্ট দিয়ে দেয়। তো অনেকে এই কারণে আমেরিকা থেকে সেসব জায়গায় শিফট করতেছে, সেসব জায়গায় মুভ করতেছে। কারণ তুরস্কে যদি আপনি $4 লাখ একটা অ্যাপার্টমেন্ট কিনেন, সেটা হবে 5 স্টার হোটেল, লিটারালি 5 স্টার হোটেল। মানে 5 স্টার হোটেলের মতো না, সেটা 5 স্টার হোটেলই। সেটা হচ্ছে আপনার ধরেন ম্যারিয়ট হোটেল, তারপরে আপনার এই যে হিলটন হোটেল, মানে হিলটন হোটেলের মধ্যেই অ্যাপার্টমেন্ট, লাক্সারি অ্যাপার্টমেন্ট, বড় অ্যাপার্টমেন্ট, এরকম লাক্সারি অ্যাপার্টমেন্ট পাবেন। আর আপনি যদি $4 লাখ আমেরিকায় অ্যাপার্টমেন্ট কিনলেও খুব ছোট অ্যাপার্টমেন্ট পাবেন আপনি। ওরকম লাক্সারি না। বাড়ি যদি কিনতে চান আমেরিকায়, $4 লাখ বাড়ি খুবই ছোটখাটো আর কি। তো সেই তুলনায় তুরস্কেতে অনেক লাক্সারি। এখন আপনি আমেরিকায় এসে 4 লাখ বা $5 লাখ যদি মনে করেন ভাই 5 কোটি টাকার একটা বাড়ি আমি কিনতেছি, আপনি কিন্তু যখন বাড়ি দেখবেন আপনার পছন্দ হবে না, যে কি রে ভাই, বাংলাদেশে তো 5 কোটি টাকার অ্যাপার্টমেন্ট মানে হেভি লাক্সারি, কিন্তু আমেরিকায় কিন্তু ওরকম হবে না। আমেরিকায় ওরকম অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার দিতে হবে $5 মিলিয়ন। সো এক্সপেকটেশন, যে আপনি কি এক্সপেক্ট করতেছেন, তো সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনার স্যাটিসফ্যাকশনটা নির্ভর করবে। তো এই রেশনাল এক্সপেকটেশন নিয়ে একজন অর্থনীতিবিদ, আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির একজন অর্থনীতিবিদ গবেষণা করেছেন, ওনার নাম হচ্ছে রবার্ট লুকাস। রবার্ট লুকাস এই রেশনাল মানে এক্সপেকটেশন নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। মানে রেশনাল এক্সপেকটেশন থিওরি ডেভেলপমেন্টের জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ইকোনমিক্সে। তো উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে খুব মজার একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে পত্রিকায় লিখলো যে উনি যে বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন, হুইচ ইজ রেশনাল এক্সপেকটেশন, এটা ওনার ওয়াইফ আরো 12 বছর আগে জানতেন। কিভাবে জানতেন? রেশনাল এক্সপেকটেশন মানে হচ্ছে একটা যৌক্তিক প্রত্যাশা, মানে আপনি সবকিছু হিসাব নিকাশ করেই একটা জিনিস এক্সপেক্ট করবেন। অযৌক্তিক কোনো কিছু আশা করলে, অযৌক্তিক কোনো জিনিস প্রত্যাশা করলে সেখান থেকে আপনার স্যাটিসফ্যাকশন মিলবে না, কারণ আপনার প্রত্যাশায় প্রবলেম আছে। সেটা রেশনাল না, সেটা যৌক্তিক না। তো ওনার ওয়াইফ এটা 12 বছর আগে কিভাবে জানতো? ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়েছে 12 বছর আগে। তো 12 বছর আগে যখন ডিভোর্স হয়, তার ওয়াইফ আদালতে শর্ত দিয়েছিল যে এই লোক যদি কোনোদিন নোবেল পুরস্কার পায়, তো তার প্রাইজ মানির অর্ধেক টাকা আমাকে দিতে হবে। আদালতে সেই কন্ডিশন দিয়ে রাখছে। তাহলে এই যে তার ওয়াইফ 12 বছর আগে বুঝছে যে এই লোক একদিন নোবেল পুরস্কার পাইতে পারে, এই জন্য সে আদালতে আগেই ওই শর্ত দিয়ে রাখছে। তো তাহলে আপনি চিন্তা করেন, এটার নামই হচ্ছে রেশনাল এক্সপেকটেশন। মানে সে তার ওই হাজবেন্ডের সাথে থাকছে, তো সেখান থেকে দেখে বুঝছে যে এই লোক যে পরিমাণ ব্রিলিয়েন্ট, এই লোক নোবেল পুরস্কার পাইতে পারে একদিন। এটার নামই হলো রেশনাল এক্সপেকটেশন। কিন্তু আমরা যদি ঘরে বলিও যে ভাই আমি কিন্তু একদিন নোবেল পুরস্কার পাইতে পারি, আমার নিয়ে হাসাহাসি করি, তারা বিশ্বাসই করবে না, কারণ এগুলো ওই যে ন্যাশনাল এক্সপেকটেশন, যে তারা বুঝে যে নোবেল পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো পুরস্কার পাওয়ারই সম্ভাবনা নেই। কিন্তু তার ওয়াইফ কিন্তু বুঝছিল যে এই পাইতে পারে নোবেল পুরস্কার। সো এরকম এক্সপেকটেশন, সো এই ন্যাশনাল এক্সপেকটেশন। সো আপনি আপনার জীবনে যা কিছু অর্জন করবেন সেটা যেন যৌক্তিক হয়, সে প্রত্যাশাটা যেন যৌক্তিক হয়। আপনি এরকম অযৌক্তিক অমূলক কোনো কিছু যদি প্রত্যাশা করে বসে থাকেন, আর সাফল্যের বিজ্ঞান বই পড়ে আপনি সেসব কিছু অর্জন করতে পারবেন। আপনার প্রত্যাশা হইতে হবে যৌক্তিক। আপনি অবশ্যই অর্জন করতে পারবেন যা কিছু আপনি অর্জন করতে চান, কিন্তু সেটা যেন যৌক্তিক হয়। হ্যাঁ, সাবটাইটেল আবোল-তাবোল আসে। হ্যাঁ, সাবটাইটেল আবোল-তাবোলই আসবে। সাবটাইটেল বন্ধ করে দেন। কারণ সাবটাইটেল গুলো হচ্ছে এআই জেনারেট করে তো। যাই হোক, তো আমরা আজকে হ্যাঁ, ফিরোজ ভাই লেখছে কোনো পুরস্কারই পাবেন না, এটা কোনো কথা কইলেন?
মানে এটা পরিবারের ধারণা আর কি, পরিবারের লোকজন তো খুব বেশি একটা আমলে নেয় না। তো যাই হোক, কথা হচ্ছে যেটা সেটা হলো আহ, এখন আমাদের এই যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কাজের কথা, মানে কাজ, ইতিবাচক কাজ। দেখুন, আমরা সবাই জানি যে সফল হতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আমরা অনেকগুলো পর্বে আলোচনা, প্রায় 32টা পর্ব আমরা আলোচনা করেছি। সাফল্যের সাথে রিলেটেড অনেকগুলো জিনিস নিয়ে আমরা কথা বলেছি। সবকিছুর শেষ কথা হচ্ছে যেটা সেটা হলো কাজ। দেখেন, আমরা অনেকেই জানি সফল হতে হলে কি কি করতে হয়, আমাদের কি কি সমস্যা, সেসব নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করেছি। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে কি যে ভাই, আমি কি হতে চাই সবই ঠিকঠাক করলাম, কিন্তু কাজ করতে ভালো লাগে না। এইটা হচ্ছে গিয়ে প্রধানতম সমস্যা, যে এতক্ষণ পর্যন্ত আপনি যা বলছেন সবই ঠিক আছে, আমি সফল হইতে চাই, আমার মধ্যে ইচ্ছাও আছে, আগ্রহও আছে, কর্মদক্ষতাও আছে, এবং আমার কি কি সমস্যা সেটাও আমি ঠিক করতে পারলাম, সেগুলো কিভাবে কিভাবে সমাধান করতে হবে সেগুলোও জানলাম, বুঝলাম, সবই ঠিক আছে। মানে আপনি এই সাফল্যের বিজ্ঞান বই বা অনেক গাদা গাদা মোটিভেশনাল বই পুস্তক পড়লেন, সেখানে তারা যেগুলো বললো সেটাও আপনি খুবই বুঝলেন, আত্মস্থ করলেন। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা সেটা হলো যে একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে কাজ করতে ভালো লাগে না। হ্যাঁ, এবং এই যে কাজ করতে ভালো লাগে না, এইটাই হচ্ছে গিয়ে মূল সমস্যা, এবং সেই কারণেই আমরা বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত সফল হতে পারি না। তো ইতিবাচক কাজ করতে হবে। ইতিবাচক কাজ যদি আপনি না করেন তাহলে আপনি আর আলটিমেটলি সাকসেসফুল হতে পারবেন না। মানে এই আলোচনা, এই কথাবার্তা যা যা শুনলাম ওই পর্যন্তই শুনলাম, ভালো লাগলো, হ্যাঁ, কিন্তু যদি কাজটা করতে আপনার ভালো না লাগে, কাজ না করলে আপনার ফলাফল আসবে না। এই কাজ করার জন্যই এত কিছু বলা। হ্যাঁ, কারণ এই যে আমরা এই যে 32টা পর্ব ধরে যা আলোচনা করছি, এগুলো হচ্ছে আপনার সাফল্য অর্জন করার জন্য না, এগুলো হচ্ছে আপনাকে এই যে কাজ করতে হবে এই জিনিসটা বোঝানোর জন্য, যে এই কাজগুলো করতে হবে। কাজ না করলে আপনি ধরেন যদি কাজ না করেন তাহলে কাজ জানলেও তো আউটপুট আসবে না। আপনি দুনিয়ার সবচেয়ে ভালো শেফ, কিন্তু আপনি যদি রান্না না করেন তাহলে তো আপনার সামনে খাবারটা হাজির হবে না। আপনি রান্না জানেন, আপনার রান্নার সব উপকরণ আছে আপনার সামনে, কিন্তু আপনার রান্নাটা না করলে তো আর খাবার তৈরি হবে না, আপনার পেট ভরবে না। সো এজন্য ইতিবাচক কাজ। এখন অনেকে আমরা মনে করি যে ভাই ঠিক আছে, আগে আমি সাকসেসফুল হই তারপরে আমি কাজ করব, আগে আমাকে দেশের প্রধানমন্ত্রী বানায় দেন তারপরে আমি কাজ করে দেখাই দিব। না, আগে কাজ করতে হবে আপনাকে, আগে আপনাকে প্রমাণ দিতে হবে আপনার সামর্থ্যে। তা না হলে আপনাকে কেউ কাজ আগাম দিবে না, আপনাকে আগে কাজ করতে হবে। না, এখন কাজের আগে সাফল্য আসে পৃথিবীতে একমাত্র জায়গায়, মানে সেটা হচ্ছে ডিকশনারি। দ্য অনলি প্লেস ওয়ার সাকসেস কামস বিফোর ওয়ার্ক ইজ ইন দ্য ডিকশনারি। মানে ডিকশনারিতে সাকসেস শব্দটা ওয়ার্কের আগে, এছাড়া আর পৃথিবীতে সব জায়গায় আগে আপনাকে কাজ করতে হবে, তারপর আপনি সাফল্যের দেখা পাবেন। কিন্তু ডিকশনারিতে ওই অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, তো এই জন্য সাকসেস শব্দটা আগে, পরে গিয়ে আপনি ওয়ার্ক শব্দটা পাবেন। এ কারণেই বলা হয় যে দ্য অনলি প্লেস ওয়ার সাকসেস কামস বিফোর ওয়ার্ক ইজ ইন দ্য ডিকশনারি, এন্ড এভরিওয়্যার এলস আপনাকে আগে পরিশ্রম করতে হবে, আগে কাজ করতে হবে, তারপরে আপনার সাকসেস মিলবে। দুনিয়ার সব জায়গায় এই কথাগুলো প্রযোজ্য। আমরা পরবর্তীতে এই কাজের কথা, মানে কাজ নিয়ে কথা বলবো, যে কি কি কাজ আমরা করতে পারি, এবং সেই কাজগুলো যখন আপনি করবেন, মানে সেই কাজগুলোতে সব জায়গাতে আগে আমাদেরকে পরিশ্রম করতে হবে। অনেকগুলো কাজ নিয়ে আমি কথা বলবো, কিন্তু প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় সাকসেস রিকোয়ার্স হার্ড ওয়ার্ক, ডেডিকেশন। হার্ড ওয়ার্ক ছাড়া আপনি কোথাও সাকসেস পাবেন না। এই যে কন্টেন্ট ক্রিয়েশন, তাই না, আমি কন্টেন্ট ক্রিয়েশনের কথাই যদি বলি, আপনারা এই যে আমার পিছনে একটা সিলভার বাটন দেখতেছেন, এটাকে যদি আমার একটা অ্যাচিভমেন্ট ধরেন আপনি, তো এটার জন্য কিন্তু আমাকে হার্ড ওয়ার্ক করতে হয়েছে। দ্যাটস নট দ্যাট ইজি। এটাও একটা প্রফেশন হইতে পারে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে সিগনিফিকেন্ট রেজাল্ট জেনারেট করতে পারেন, সেটা নিয়ে আমি কথা বলবো পরবর্তী পর্বগুলোতে। কিন্তু এটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। এখন আপনারা যদি আপনারা আমার থেকে আরো বেশি সফল হতে পারেন, কারণ আমার থেকে অনেক বেশি স্কোপ আপনাদের আছে। কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশনে ওই পরিমাণ সময় দিতে পারি না, আর আমি মোটামুটি সস্তা কন্টেন্ট তৈরি করি। সস্তা কন্টেন্ট বলতে আমি প্রোডাকশন কস্ট ওয়াইজ বলতেছি আর কি। যেমন এই যে এখন যে লাইভটা আমি আলোচনা করতেছি, হ্যাঁ,
আমি জাস্ট কোন রকমের এডিট নাই, কিছু নাই। তুলনামূলকভাবে আমি এক জায়গায় বসে বসে কথা বলতেছি। যারা ফুড ব্লগিং করে বা যারা ট্রাভেল ব্লগিং করে বা যারা বিভিন্ন রকমের নাটক বানায়, সেগুলো অনেক এক্সপেন্সিভ কন্টেন্ট, সেই অর্থে সস্তা বলতেছি। যে কারণ একটা নাটক তৈরি করা, সেটা যারা সিনেমাটোগ্রাফার তারা জানে যে সেই কাজগুলো কত কষ্টের। আমাদের ফিরোজ ভাই আছেন এখানে, একটা নাটক তৈরি করার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়। অনেকগুলো মানুষ মিলে একটা মানে 5 মিনিটের নাটিকা তৈরি করে। এই যে ইউটিউবে আমরা অনেক সময় দেখি ছোট ছোট নাটিকা তৈরি করে, এগুলা তৈরি করতে অনেক বেশি পরিশ্রম করা লাগে। 20-30 জনের একটা টিম, তারা এই ছোট ছোট নাটকগুলো তৈরি করে ইউটিউবের জন্য। তারপরে যারা ট্রাভেল ব্লগিং করাও অনেক এক্সপেন্সিভ। মানে আপনার অনেক দামি দামি ক্যামেরা লাগবে, অনেকগুলো ভিন্ন ভিন্ন রকমের লেন্স লাগবে। তারপরে লাইটিং, এডিটিং, এগুলো অনেক ডিফিকাল্ট। কারণ সব জায়গায় আপনি যখন ট্রাভেল ব্লগ বানাবেন, তখন সব জায়গায় তো আপনি আপনার এক্সপেক্টেড লাইট পাবেন না। সো এগুলো আপনাকে এডিট করতে হবে পরবর্তীতে। সো সেটা অনেক কষ্টকর ব্যাপার। সো সেই তুলনায় আমি জাস্ট এক জায়গায় বসে বসে কতগুলো কথা বলি। সো সেই জন্য আমি নিজে নিজেই সব করি আর কি, নিজেই এডিট করি, নিজেই আপলোড করি। সো সেটা একটা বিষয়। তো যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে যারা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, তাদের অবশ্য অনেক ইনভেস্টমেন্ট আছে এবং তারা অনেক বড় একটা টিম কাজ করে সেখানে। যেমন আমাদের 10 মিনিট স্কুল, রিসেন্টলি 10 মিনিট স্কুল প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। তাহলে কন্টেন্ট ক্রিয়েশন কত এক্সপেন্সিভ আশা করি আন্দাজ করতেই পারতেছেন। একটা ভেঞ্চার ক্যাপিটাল তাদেরকে 100 কোটি টাকা দিয়েছে এবং ফর দ্যাট 20% শেয়ার। এবং এই 100 কোটি টাকা দিয়ে তারা কি করতেছে, ওই যে স্টুডিও বানাচ্ছে যেখানে তারা কন্টেন্টই বানাবে, তারা ভিডিও কন্টেন্ট তৈরি করবে। সো কন্টেন্ট ক্রিয়েশন ইজি না আর কি। তারপর আমাদের বড় বড় টিভি চ্যানেল গুলোকে দেখতেছেন, বা এই যে আমাদের এখন প্রথম আলো বা এরকম পত্রিকাগুলো এখন নিয়মিত কন্টেন্ট বানাচ্ছে। সো তাদের কোটি কোটি টাকা বাজেট, মানে তাদের মানে 50,000 স্কোয়ার ফিটের অফিস, তাদের এরকম 50-60টা দামি দামি ক্যামেরা আছে, তাই না? এরকম 50 কোটি টাকার এসব ইকুইপমেন্টই আছে। তারপরে সেখানে 500 প্রফেশনাল লোক ফুল টাইম কাজ করতেছে, তারপরে তারা এরকম কন্টেন্ট তৈরি করতে পারে। তাদের বিশাল গাড়ি বহর আছে, যেখানে যাওয়া দরকার সেখানে একটা টিম চলে যাচ্ছে সো একটা ছোট্ট ডকুমেন্টারি বানানোর জন্য। তো কন্টেন্ট ক্রিয়েশন, এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনাকে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কম্পিট করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। সো কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট ইজি জব, ইটস নট এ ফ্রি লাঞ্চ যে ভাই আমার কাছে ভিডিও একটা আছে, আমি যা কিছু খুশি ঘুরে মুড়ে বানাই দিলাম। আবার সেরকমও দেখবেন অনেকে সাকসেসফুল হচ্ছে না তা না, কিন্তু ওই যে বললাম টাইমিং, পজিশনিং এর উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি যদি 80-র দশকে গার্মেন্টস ব্যবসা করতেন, তাহলে আপনার ওরকম পুঁজিবাট্টা লাগতো না, খুব সহজেই আপনি সেই ব্যবসাটা করতে পারতেন। কিন্তু এখন তো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন সেখানে প্রফেশনাল লোক ছাড়া কেউ টিকতেই পারবে না। সো এখন অনেক কম্পিটিটিভ, এখন সেই ব্যবসা সবাই বুঝে গেছে। সো কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যবসাটা, সেটা আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল এখন আর সেরকম নাই। এখন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা মানে বড় বাজেট নিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অলমোস্ট এভরি নিশ। সেটা আপনি ফুড ব্লগিং বলেন, ট্রাভেল ব্লগিং বলেন, আপনি নিউজ নিশ বলেন, যে কোনো নিশে এখন অনেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আর কি। লেটস সে গ্রামীণ ফোন এখন কন্টেন্ট ক্রিয়েটর। সো গ্রামীণ ফোনের বাজেট তো বুঝতেছেন, মানে গ্রামীণ ফোনের জন্য তো 100 কোটি টাকা বরাদ্দ করে ফেলা কঠিন কিছু না। এখন আপনি যেই কন্টেন্টই তৈরি করবেন সেই নিশে দেখা যাবে যে আপনার কম্পিটিটর হচ্ছে গ্রামীণ ফোন, বাংলাদেশ, তারা কন্টেন্ট বানাচ্ছে ফেসবুক, ইউটিউবের জন্য। তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, তারা কন্টেন্ট বানাচ্ছে। সো এজন্য কন্টেন্ট ক্রিয়েশন আপনি করে সাকসেসফুল হতে পারবেন এমন না যে আবার, কিন্তু কথা হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া সাফল্য আসবে না। যারা আজকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাকসেস, তাদের মানে যাদেরকে আমরা সফল কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি, তারাও কিন্তু কঠোর পরিশ্রম করছে। মানে তাদের কন্টেন্ট দেখে মনে হয় যে ভাই এটা তো আমিও বানাইতে পারতাম। হ্যাঁ, আমিও বানাইতে পারতাম, কিন্তু বানাননি। কিন্তু যিনি বানিয়েছে ওনাকে আপনি হয়তো দেখবেন যে ভাই উনি তো আজকে এই আমেরিকার একজনের রাস্তা ঝাড়ু দিতেছে, এটা দেখাইতেছে। হ্যাঁ, কিন্তু এটার জন্য আপনার কিন্তু প্ল্যান করতে হবে। এই একজনের রাফসান্দা ছোট ভাইয়ের কথা বলছে, রাফসান্দা ছোট ভাই, আপনি আজকে হয়তো যখন মানে সিগনিফিকেন্ট রেজাল্ট দেখতেছেন, তখন আপনি মনে করতেছেন যে হ্যাঁ সে সাকসেসফুল, কিন্তু আপনি এই যে তার এই জায়গায় আসার পিছনে যে হার্ড ওয়ার্ক, যে ডেডিকেশন, মানে দেখা গেছে যে আয়মান সাদিক স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছে, এবং এরপরে সে কোনো চাকরি বাকরি করেনি, কিন্তু একদম ফুল টাইম
আইমান বলেন, মুনজারিন বলেন, তারা কিন্তু ফুল টাইম এর পিছনে লেগে আছে। এখন তাদের এই কন্টেন্ট যদি ফেল করতো, এই প্রজেক্ট গুলো যদি ফেল করতো, তাহলে তাদেরকে কিন্তু অনেক চড়া মূল্য দিতে হইতো। ফেল তো করতেই পারতো, কারণ এই যে আমাদের পুরো এফোর্টটা করতেছে হলো ইউটিউবের উপরে, ফেসবুকের উপরে। আজকে যদি ফেসবুক না থাকে, ইউটিউব না থাকে, হতে পারে, কারণ আনসার্টেনটি আছে। সো এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারগুলো, এবং সেটা তারা যখন শুরু করছে, তখন আগামী 5 বছর পরে, আগামী 10 বছর পরে কি হবে সেটা কিন্তু আমাদের পক্ষে প্রেডিক্ট করা মুশকিল ছিল। সো এই জন্য আবার অনেকে এগুলো সাইড হাসল হিসাবে শুরু করছে, যে ঠিক আছে আমার মূল যে প্রফেশনটা, যেমন আমার পক্ষে, আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করছি 2012 সালে। তখনই আমি এসব ইউটিউবিং নিয়ে কথা বলতাম। আমার ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হচ্ছে 2013-তে। আমি তখন আপনার বিভিন্ন হোটেলে আপনার হচ্ছে এই সেমিনার করতাম, মানে বিভিন্ন প্রফেশনালদেরকে এনে আমি ইনভাইট করে সেখানে ব্লগিং এগুলোর উপরে, যে আপনি কিভাবে আপনার একটা ব্লগ সাইট তৈরি করবেন, আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এগুলোর উপরে আমি লেকচার দিতাম। সো কিন্তু বলবে যে আপনি এত আগে থেকে এই জিনিসগুলো জানেন, কিন্তু আপনি করেননি কেন? আপনার তো তাহলে আজকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকার কথা। কথা সত্য, কিন্তু কথা হচ্ছে যেটা, সেটা হলো সেই সময়ের বাস্তবতা ভিন্ন। যেমন আমি 2013 সালের কথা বলতেছি। 2013 সালে বাংলাদেশে ভিডিও স্ট্রিমিং এর মতো ইন্টারনেট স্পিড ছিল না সব জায়গায়। সো তখন আমরা একটা ভিডিও আপলোড করলে সেটা যদি 100 ভিউ হইতো, সেটাই নিয়েই ইউটিউবারদের মহা উল্লাস। কারণ তখন ইউটিউবে খুব অল্প কিছু মানুষের অ্যাকাউন্ট ছিল, মানে বাংলাদেশে খুব অল্প কিছু মানুষের অ্যাকাউন্ট ছিল ইউটিউবে 2013 সালে। কারণ আপনি ইউটিউবে ভিডিও স্ট্রিমিং করার মতো ইন্টারনেট স্পিড থাকতে হবে তো আপনার, তা না হলে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে? সো অল্প কিছু মানুষ, তাদের ইন্টারনেটে অ্যাক্সেস ছিল, যে কারণে খুবই অল্প ভিউ হতো সে সময় কারো 100 সাবস্ক্রাইবার থাকলে সে বিরাট বড় ইউটিউবার। হ্যাঁ, এবং বাংলাদেশ থেকে তখন ইউটিউব চ্যানেল মনিটাইজ করা যেত না, মানে বাংলাদেশ ওই ক্যাটাগরির মধ্যেই ছিল না। মানে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে তো আপনার কান্ট্রি লিস্টের মধ্যে বাংলাদেশ থাকতে হবে, বাংলাদেশ ছিল না। তখন যারা মনিটাইজ করছে তাদেরকে ওই যে ইন্ডিয়া বা অন্য কিছু দেখিয়ে মনিটাইজ করতে হয়েছে, কিন্তু বাজার বেশিরভাগই সেটা করতে পারেনি। তো সেটা একটা ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে 15-16 সালের দিকে এসে, তখন অবশ্য আমি আমেরিকায় চলে আসছি। আমেরিকা আসার পরে আমার পক্ষে, কারণ এর থেকে তো আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট আসবে না, তো আপনার তো একটা খরচ আছে। যেমন এখনো তো আমি ইউটিউবের ইনকামের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমেরিকাতে সার্ভাইভ করতে পারবো না। সো যে কারণে হচ্ছে সেটা হচ্ছে এটা খুবই মার্জিনাল একটা ইনকাম। সো এটা আর আমি হচ্ছে জাস্ট শখের বশে কথা বলি আর কি। আমার যে কন্টেন্ট সেটা ঠিক ইউটিউব থেকে যে ইনকাম হবে সেইটা উদ্দেশ্যে আমি সেটা করি না। সেটা সাইড, ওকে, সেটা কোনো এক সময় হয়তো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হতে পারে, বা আমার যদি ওরকম কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তখন হয়তো সামান্য। আবার তখনকার সিনারিও আবার বদলে যাচ্ছে, অনেকের অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাদের আবার ভিউ পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই যে কম্পিটিশন বাড়তেছে। সো আপনি যদি মনে করেন যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে মনে হয় আমার অনেক ইনকাম হবে, সেই নিশ্চয়তা কিন্তু নাই। সেখানে আনসার্টেনটি আছে। অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলোর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু এখন $500 ইনকাম হয় না। কারণ হচ্ছে কি, বরং যে সময় তাদের 100,000 সাবস্ক্রাইবার ছিল, তখনও হয়তো $400-500 ইনকাম হতো, কিন্তু এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এখন ওই $400-500। কারণ হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েটরের পরিমাণ বাড়তেছে দিন দিন, কিন্তু কন্টেন্ট কনজিউমারের পরিমাণ তো বাড়তেছে না। কারণ যাদের এখন মানে প্রত্যেকটা মানুষের ইন্টারনেটে অ্যাক্সেস আছে, এবং মানুষ ম্যাক্সিমাম লেভেলের কন্টেন্ট কনজিউম করতেছে। সারাদিনই মানুষ ভিডিও দেখতেছে। সো আর কত, মানুষের তো ঘুমাইতে হবে। সো কন্টেন্টের কনজিউমার সেই হারে বাড়তেছে না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে। প্রত্যেকটা নিশে কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ কন্টেন্ট ক্রিয়েশন, কারণ আস্তে আস্তে তারা বুঝছে যে হ্যাঁ, এইটাতে ইনকাম আছে। তো প্রতিদিনই মানুষ কন্টেন্ট তৈরি করতেছে। সো যেহেতু প্রত্যেকটা নিশে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন কন্টেন্ট যোগ হচ্ছে, তো মানুষ কত কন্টেন্ট দেখবে? যে কারণে এই যে লাইভ, প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমি এই মুহূর্তে লাইভ করতেছি, এই মুহূর্তে লাখ লাখ মানুষ লাইভ করতেছে। সো আপনি কয়টা লাইভ দেখবেন? সো যে কারণে ভিউয়ার কমতেছে। সো ভিউয়ার কমলে ইনকামও কমবে। অনেকের হয়তো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ইভেন আইমান সাদিকের আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন, তাদের ভিউ কমতেছে। মানে একটা ভিডিও আপলোড করলে দেখা যায় যে 30,000-40,000 ভিউ হচ্ছে, তাই না? অথচ এক সময় তাদের যখন 1 লাখ সাবস্ক্রাইবার ছিল, তখনও তাদের এর থেকে বেশি ভিউ ছিল। এর কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে।
সো এজন্য আপনাকে হার্ড ওয়ার্ক করতেই হবে। হার্ড ওয়ার্ক ছাড়া আপনার রেজাল্ট আসবে না। সেটা কন্টেন্ট ক্রিয়েশন বলেন, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, সেটা অ্যামাজন সেলার বলেন, সেটা একটা ট্রেডিশনাল বিজনেস বলেন, সেটা আমেরিকা বলেন, সেটা তুরস্ক বলেন, সেটা যেই কোনো জায়গায় বলেন, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এবং এই হার্ড ওয়ার্কটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটার কোনো বিকল্প নেই, আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। সো ইতিবাচক কাজ, এই যে আমরা সাফল্যের বিজ্ঞান বই জুড়ে আমরা কতগুলো কথা বলেছি যে আমাদের ব্রেন কতখানি শক্তিশালী, আমাদের ব্রেন কিভাবে কাজ করে সেসব নিয়ে আমরা কথা বলেছি। পরিবেশ, অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা কিভাবে আমাদের ব্রেনের অপারেটিং সিস্টেম তৈরি করে এবং যা আমাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে সেসব নিয়ে আমরা কথা বলেছি। তারপরে হচ্ছে কিভাবে মানে আমাদের মস্তিষ্কের মধ্যে নেগেটিভ প্রোগ্রাম বা নেতিবাচক অভ্যাস ইরেজ করতে হয় এবং সেখানে ইতিবাচক প্রোগ্রাম ইনস্টল করতে হয়, যা আমাদেরকে একটা ইতিবাচক লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যাবে। তারা প্রতিটা প্রচেষ্টা, প্রতিটা পদক্ষেপ আনন্দময় করে তুলবে, তাই না? সাফল্যের পথটা আমাদের বেশিরভাগ মানুষের জন্য বেশ কঠিন, নিরানন্দ বা হতাশা ব্যঞ্জক। কারণ সফল হওয়ার জন্য আপনাকে আসলে কঠোর পরিশ্রম করতে হয়। এর কারণ আমাদের মস্তিষ্কের নেগেটিভ প্রোগ্রাম। তো সেসব নিয়ে আমরা কথা বলেছি। এসব নেগেটিভ প্রোগ্রাম ডিলিট করে সেখানে পজিটিভ প্রোগ্রাম যদি আপনি ইনস্টল করতে পারেন, তাহলে দেখবেন যে ফলাফল আপনার উল্টে যাবে, তাই না? যেমন ধরেন এই যে আমরা যারা এক্সারসাইজ করি না অনেকদিন, তো তাদের এক্সারসাইজ করতে কষ্ট লাগে। আপনি একদিন দুদিন জিমে যাবেন, এরপর দেখবেন আর আপনার ইচ্ছা করতেছে না। কিন্তু যারা অ্যাথলেট, তাদের আবার এক্সারসাইজ না করলে ভালো লাগে না। তাদের ওই যে জিমে গিয়ে এক্সারসাইজ করা, এটাতেই একটা আনন্দ, ওটাতে অভ্যস্ত হয়ে যায়। সো এরকম। এখন কথা হচ্ছে যে কোনো একটা নেগেটিভ জিনিস, যেমন ধূমপান, তাই না? আপনি একসময় আমি প্রচুর স্মোক করতাম। তো সে সময় যেটা হতো যে ক্লাস হোক, কাজ হোক, মিটিং, যত জরুরি কিছুই থাকুক, একটু বের হয়ে একটা সিগারেট খেতে হবে, নাহলে মাথা কাজ করে না। না, বাথরুম ক্লিয়ার হয় না, নানাবিধ সমস্যা। আপনি যারা সিগারেট খায় দেখবেন অস্থির লাগে সিগারেট না খেলে, তাই না? সিগারেট একবার ছেড়ে, কিন্তু সিগারেট যখন আপনি ছেড়ে দিবেন, যেমন আমি প্রায় 7 বছর হলো সিগারেট কুইট করছি, তো তখন আপনার সিগারেটের গন্ধ সহ্য হবে না, তাই না? পুরো ব্যাপারটাই একটা সময়, স্বাস্থ্য, অর্থের অপচয় মনে হবে, বিরক্তিকর, অস্বস্তিকর অভ্যাস মনে হবে, তাই না? এরকম। সো এটা যেমন আমি নিজে ছাড়ার পরে বুঝতে পারছি, মানে ছেড়ে সেখান থেকে বলতেছি। তো যাই হোক, একটা ইতিবাচক অভ্যাস যখন আপনি তৈরি করতে পারবেন, সেটাও আপনার মধ্যে, মানে সেটা যেমন বই পড়ার অভ্যাস, আপনি যদি বই পড়ার একটা অভ্যাস তৈরি করেন, আপনি দেখবেন যে আপনার কাছে বই পড়তেই ভালো লাগে, তাই না? এটা হেরোইন, কোকেনের মতোই কিন্তু নেশা, আপনি দুনিয়াদারি ভুলে যাবেন। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি একবার লাইব্রেরির মধ্যে পড়তে পড়তে এতই মগ্ন ছিলেন যে কখন লাইব্রেরি থেকে সবাই চলে গেছে, লাইব্রেরি আটকায় দিয়ে উনি খেয়ালই করেননি। আহ, তো কথা হচ্ছে যে সক্রেটিস, অ্যারিস্টটল বলেন, কার্ল মার্কসের মতো দার্শনিকদের কিন্তু সংসারে অশান্তি লেগে থাকতো, কারণ এদের সংসারে মন ছিল না। এরা বিভিন্ন পড়ায়, চিন্তায়, গবেষণায় ডুবে থাকতো। আমাদের চারপাশে এমন অনেক সফল মানুষকে দেখি যারা ইতিবাচক চিন্তা, ইতিবাচক কর্মতৎপরতা, তারপরে তারা কৃতজ্ঞতা বোধ, বিরামহীন আত্ম উন্নয়ন, ইতিবাচক আত্মমর্যাদা বোধ, এগুলো অনুশীলন করে। তারা নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলে। তো এটা হচ্ছে সফল মানুষদের কিছু চিরন্তন অভ্যাস, যে তারা নেশার মতো কাজ ছাড়া, সাফল্যকে তাড়া করা ছাড়া এরা থাকতে পারে না, তাই না? এখন এই যে একটা ভালো বই বা নতুন কিছু শেখার সুযোগ আমাদের কাছে যে কোনো কিছুর চেয়ে আনন্দের। নেতিবাচক সঙ্গ এদের কাছে আবর্জনার চেয়ে অসহ্য। নেতিবাচক সঙ্গ, যারা বেহুদা আলাপে মগ্ন থাকে, এরোর মানে বসে বসে যেসব অর্থহীন গসিপ করে, এগুলো কিছু মানুষ আছে দেখবেন সহ্য করতে পারে না। সামনে কোনো সমস্যা আসলে তার সমাধান বের করে না পর্যন্ত এরা বিরাম নেয় না। এই যে সায়েন্টিস্ট আমরা বলি, সায়েন্টিস্ট মানে কি? তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হলো এই যে যারা সায়েন্টিস্ট, একটা প্রবলেম এটা নিয়ে চিন্তা করতে করতে কিন্তু তারা এটা সমাধান বের করে। সো এখন আমাদেরও যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সামনে ব্যবসায় সমস্যা আসতেছে, সেটা নিয়ে আপনি চিন্তা করেন, তাই না? এখন এই যে বললাম কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু সহজ ব্যাপার না, যদি আপনি ওইরকম ইয়ে না হন। একটা দুটো এপিসোড বানানোর পরে যখন ভিউ আসবে না, আপনি ডিমোরালাইজড হয়ে যাবেন, ডিমোটিভেটেড হয়ে যাবেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। হ্যাঁ, এরকম শত শত এপিসোড বানাবেন কিন্তু ভিউ হবে না, তারপরে লেগে থাকতে হবে। তো এরকম একের পর এক। তো এই যে সফল মানুষের যে কতগুলো শাশ্বত অভ্যাস, তাই না, সেগুলো যখন আমরা ডেভেলপ করব, তখনই আপনি দেখবেন যে আপনার মধ্যে এই যে কাজের যে হ্যাবিট, তাই না, তো সেইটা আপনার যেটা করণীয় কাজ সেটা আপনাকে করতে হবে। এখন অনেকেই বলেন যে ভাই,
আমার কাজ করতে ভালো লাগে না, সবই ঠিক আছে, আপনি এতক্ষণ পর্যন্ত যা বলছেন সব আপনার সাথে একমত, কিন্তু প্রবলেম হতেছে কাজ করতে ভালো লাগে না। মানে কাজ না করে যদি জীবনে পয়সার মালিক হওয়া যায়, তাই না, কাজ বাজ না করে যদি ধনী হওয়া যায়, এরকম কোন রাস্তা আছে কিনা, সাফল্যের এরকম কোন ফর্মুলা আছে কিনা যেখানে আমাকে কোনো কাজ করতে হবে না, কাজ ছাড়া, তাই না? কাজ ছাড়া আপনার সাফল্য মিলবে না। যেটা করণীয় কর্তব্য সেটা আপনার করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। আপনি যখন ভালো লাগবে না কিন্তু তারপরেও করতে থাকবেন, একটা সময় দেখবেন যে সে কাজ করে আপনার ভালো লাগবে। আমরা এইটা দেখবেন, সরকারি কর্মকর্তা বলেন বা বেসরকারি কর্মকর্তাই বলেন, রিটায়ারমেন্টের পরে বেশি দিন বাঁচে না কিন্তু মানুষ। এখন এই জন্য অনেক সরকারি কর্মকর্তারা রিটায়ারমেন্টের পরেও আরেকটা কাজ করে। এটা এই জন্য না যে ওনার টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সার অভাব না, উনি সারা রিটায়ারমেন্টের পরে উনি পেনশন পাচ্ছে, উনি কাজ না করলেও কিন্তু ওনার চলবে, কিন্তু তারপরে আবার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। কেন নেয়? কারণ হচ্ছে কাজ না করলে আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আস্তে আস্তে বিভিন্ন রকমের রোগ শোক বাসা বাঁধবে এবং মারা যাবে একটা মানুষ কাজ না করলে। সো কারণ হচ্ছে কাজ করে অভ্যাস হয়ে গেছে, এখন কাজটাই ভালো লাগে, প্রতিদিন সকালে অফিসে যাবে, সেটাই কিন্তু ভালো লাগে। কারণ কাজ বাজ না থাকলে মানুষের তখন আর ভালো লাগে না। সো এখন আপনার কাজ ভালো না লাগলেও করতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমার কাজ করতে ভালো লাগে না, ভালো না লাগলেও করতে হবে। যেমন ক্যান্সারের রোগীর কেমোথেরাপি নিতে কিন্তু ভালো লাগে না, কিন্তু তারপরেও নিতে হয়। কেন? সো এই যে জীবন জীবিকার তাগিদে দেশে বিদেশে মানুষ কত অমানসিক পরিশ্রম করে, তাই না? আমেরিকায় এসে আমাদেরকে প্রথম যে কাজই পাওয়া যায় তাই করতে হয়েছে। কারণ আমি যদি বলতাম যে ভাই কাজ করতে আমার ভালো লাগে না, ভালো না লাগলে আমার যা পরিস্থিতি হবে, ভালো না লাগলে আমার রাস্তায় থাকতে হবে, ট্রেন স্টেশনে ঘুমাইতে হবে, সেটা তো আরো ভালো লাগবে না, তাই না? বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পদস্থ সরকারি কর্মকর্তা, বড় সাংবাদিক, তাই না, আমেরিকায় এসে তারা প্রথমে বয় বেয়ারার কাজ করে। কেন করে? ভাল লাগে এই জন্য করে? না, ভাল লাগে এই জন্য করে না, কিন্তু এই জন্য করে, না করে উপায় নেই, না করলে থাকবেন কই, খাবেন কি, তাই না? সো কাজ করতে ভাল লাগে না এই অজুহাতে যদি আপনি কাজ না করেন, তাহলে আপনাকে এর থেকেও আরো অপছন্দের কাজ করতে হবে, তাই না? এখন স্টুডেন্ট অবস্থায় আপনার কাজ হচ্ছে লেখাপড়া করা, সে কাজটা যদি আপনি না করেন, এরপরে আপনাকে এমন কাজ করতে হবে যে কাজটা আপনার আরো অপছন্দের। হ্যাঁ, একসময় মানে আপনি পিয়ন দারোয়ানের কাজ করতে হবে, কারণ আপনি ঠিকমতো স্কুলে লেখাপড়া করেননি, আপনার রিক্সা চালাইতে হবে। তো সে কাজটা তো আরো অপছন্দের, সে কাজটা তো আরো বিরক্তিকর, তাই না? আরো অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হবে। হ্যাঁ, ধরেন আপনার ওয়াশরুমে যাওয়া দরকার, দরকার মানে একেবারে ইমার্জেন্সি, মানে আর ১-২ মিনিট দেরি হলেই একটা অঘটন ঘটে যাবে। এই সময় ধরেন আপনাকে একটা টয়লেট দেখাই দিল এবং আপনি পাবলিক টয়লেট দেখলেন যে টয়লেটের অবস্থা একেবারে শোচনীয়, মানে ব্যবহার করার উপযোগী না। কিন্তু এরকম পরিস্থিতিতে আপনি কোনো চয়েস দিবেন নাকি? যে যাবো কি যাবো না? মানে এরকম পরিস্থিতিতে কিন্তু আপনি কোনো অপশনে যাবেন না। কারণ এটা ইমার্জেন্সি। না গেলে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে। আরো কেলেঙ্কারি হবে। আবার ধরেন আপনার কোনো দরকার নেই, কিন্তু আপনি একটা 5 স্টার হোটেলে গিয়ে দেখলেন যে একটা চকচকা কি চমৎকার একটা টয়লেট। তা আপনার দরকার না থাকলেও আপনি সেখানে গিয়ে বসে থাকবেন। বসে থাকবেন না। সো এরকমই আপনার যেটা কাজ সেইটা ভালো লাগুক বা না লাগুক সেটা আপনাকে করতে হবে। সেটা আপনার করণীয় কাজ। সেটা যদি আপনি না করেন, ওই যে বললাম টয়লেট পছন্দ হলো না এজন্য ইমার্জেন্সিতে আপনি যদি সে টয়লেটে না যান, এরপর যে পরিস্থিতি হবে আরকি, সেরকম পরিস্থিতি তৈরি হবে আপনি যদি আপনার করণীয় কাজটা না করেন। সো করণীয় কাজের বেলায়ও এই একই কথা প্রযোজ্য। ভালো না লাগলেও আপনাকে সে কাজ করতে হবে। আর যে কাজে যেখানে আপনার কাজ নাই, মানে এখন ধরেন সেটা খুবই সফিস্টিকেটেড, তাই না? অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে। হ্যাঁ, আপনার ধরেন কি আ আ নিউ ইয়র্কে বা আপনার ঢাকা শহরে অনেক আনন্দ বিনোদনের জায়গা আছে। কতজন রাস্তার মধ্যে খেলা দেখাইতেছে, তাই না? সিনেমা দেখার বা এরকম বিনোদনের জায়গা তো অভাব নাই। কত জায়গায় আছে। এখন এই যে আনন্দ বিনোদন সেগুলোর মধ্যে গিয়ে আপনি বসে থাকলেন, কিন্তু সেগুলোতে আপনার সাফল্যের সাথে, সেগুলো আপনার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সেগুলোর কোনো সম্পর্ক নাই। তো এজন্য ওই যে বললাম 5 স্টার হোটেলের টয়লেটের মতো আপনার দরকার না থাকলে আপনি সেখানে গিয়ে বসে থাকবেন না। ৫ তারকা হোটেলের টয়লেটের মতো সেটা যত অভিজাত ব্যাপারই হোক, সেখানে গিয়ে আপনি বসে থাকেন না। বসে থাকলে একসময় আপনি দেখবেন যে আপনার যেটা করণীয় কাজ সেটা হয়নি এবং আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হইতে হবে যে আপনাকে এর থেকেও কঠিন কাজ করা লাগবে। হ্যাঁ? সো যারা বেকার বাদাইম্মা তারা যে কোনো কাজ করে না তা কিন্তু না। তারা নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। সারাদিন বাঘ ভাল্লুক মারে। কিন্তু এসব কাজের কোনো আউটপুট নেই।
তাই কাজ মানে হচ্ছে ইতিবাচক কাজ, যেটা আপনার যে লক্ষ্য উদ্দেশ্য, আপনার যে গন্তব্য আপনি নির্ধারণ করেছেন সেইটার সাথে রিলেটেড কাজ, তাই না? আবার অনেকের ধারণা যে আপনি পরিশ্রম করলেই একজন সফল মানুষ হবেন, কিন্তু এটা আংশিক সত্য। পরিশ্রম বলতে আমরা বুঝি মানে যা বুঝি সেই অর্থে ঢাকার রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালারা যে পরিমাণ পরিশ্রম করে, তাতে তাদের সবার গুলশানে অ্যাপার্টমেন্ট থাকার কথা, তাই না? সো কথা হচ্ছে শুধু পরিশ্রম করে আপনার সাফল্য মিলবে না। কাজ ছাড়াও এই ট্রেনিং বা সাফল্যের অন্যান্য উপায় উপকরণীয় কথা বলেছি, যেসব না হলে শুধু কাজই হবে না। অনেক মানুষ আবার কঠোর পরিশ্রম করে কিন্তু কাজটা শেষ করে না। দেখেন অনেকে আবার কাজ শেষ করে না। এটা আবার মানে আরেকটা প্রবলেম। মানে তারা কাজ করে, পরিশ্রম করে, সেটা ঠিক আছে। কিন্তু একটা কাজ কমপ্লিট করে না। আপনি দেখবেন এটা কয়দিন করলো, করে এটা শেষ না করে সে আবার লাফ দিয়ে আরেকটা জায়গায় চলে গেল। এটা ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন বা এই ধরনের জায়গায় খুব বেশি হয়। মানে কয়দিন এটা করে মনে করে যে না ভিডিও এডিটিং না, আমি ফটোগ্রাফার হব। আবার কয়দিন ফটোগ্রাফার হতে গিয়ে পরে মনে হলো যে না, এই জায়গার মধ্যে কম্পিটিশন আছে, এই জায়গা না এরকম না। তাহলে কি করব, আমি এসইও শিখবো। তারপরে মনে হয় যে না আমি প্রোগ্রামার হব। তারপরে মনে হয় মানে এই যে কয়েকদিন আপনি একটা জায়গায় মোটামুটি একটু সেটেল হলেন, সেখান থেকে লাভ দিয়ে আপনি আবার আরেক দেশে গেলেন, লাভ দিয়ে আবার আপনি আরেক ব্যবসায় গেলেন না। একটা কাজ যখন শুরু করছেন সেটার রেজাল্ট আসতে গেলে কাজটা আগে সুসম্পন্ন করতে হবে। সুসম্পন্ন করাটা কাজের বেলায় খুব ইম্পর্টেন্ট, তাই না? যেমন ধরেন আপনি একটা কাজে 90% করছেন, 99% এখনো কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি, তাই না? যেমন ধরেন ক্রিকেট খেলায় যদি আপনি 22 গজ দৌড়ান, তাহলে আপনার 1 রান হবে। এখন আপনি যদি 1 ইঞ্চি কম দৌড়ান, তাহলে কি আপনাকে 1.5 রান দেওয়া হবে নাকি রান আউট হবে? রান আউট, তাই না? এজন্য রোজা রাখতে হবে আপনার মাগরিবের আজান পর্যন্ত। এখন আপনি যদি আসর পর্যন্ত রোজা রাখেন, তাহলে কি আপনার অর্ধেক রোজা হবে, মানে অর্ধেক রোজার সওয়াব পাওয়া যাবে, নাকি গুনাহ হবে? উল্টা উল্টা গুনাহ হবে। এই জন্য আপনি যখন কোনো একটা কাজ করবেন, তো আপনাকে কাজটা আগে অ্যাকমপ্লিশ করতে হবে, কাজটা আগে সুসম্পন্ন করতে হবে। কাজ সুসম্পন্ন না করার উদ্দেশ্য কারণটা কি? কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক নেই। আপনি কেন কাজটা করতেছেন, কি অর্জন করতে চান, সেই অর্জনের মানে কি, এসব আগে ঠিক করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে কাজের ধারাবাহিকতা নাই। কাজের একটা ধারাবাহিকতা থাকতে হবে প্রত্যেকটা কাজের। এই যে আমরা যখন একাডেমিক কারিকুলাম একটা ফলো করি, প্রাইমারি, তারপর সেকেন্ডারি, দেন হায়ার সেকেন্ডারি, দেন আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, দেন অনার্স, তারপরে মাস্টার্স, তারপরে হচ্ছে এমফিল, দেন পিএইচডি, দেন পোস্ট ডক্টরাল রিসার্চ। তো এইভাবে একটা স্টেপ বাই স্টেপ কাজের একটা অর্গানাইজেশন আছে। আপনি একটা বাচ্চাকে যদি পোস্ট ডক্টরাল রিসার্চ বা এই যে ডক্টরাল লেভেলের অ্যানালাইসিস, অ্যানালজি এগুলা দেন, সে কিন্তু মিলাতে পারবে না। সো এই জন্য কাজের ধারাবাহিকতা নাই, কাজের একটা ধারাবাহিকতা থাকতে হবে। তো এই জন্যই যেমন ধরেন আপনি যদি একটা জুতা পড়তে চান, তার আগে আপনাকে মোজা পড়তে হবে, তাই না? মানে আগে তো মোজা, তারপরে জুতা। তো এখন ধরেন আপনি জুতার ফিতা বাঁধার পরে মনে হলো যে আপনি তো মোজাই পরিনি, এখন মোজা পরবেন কেমনে? তাহলে এই আবার আপনার জুতা কিন্তু খুলতে হবে, খুলে তারপরে আবার আপনাকে মোজা পড়তে হবে। তো এই কাজ কিন্তু আরো বাড়ছে, তাই না? এই জন্যই আপনি মানে দুই ভাবে সময় নষ্ট করতে পারেন। একটা হলো আপনি বসে বসে সময় নষ্ট করতেছেন, এতে আপনার শুধু সময়টা নষ্ট হইতেছে। কিন্তু আপনি যদি কাজ করে সময় নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার ডবল নষ্ট হইতেছে। কারণ আপনি সময় নষ্ট করতেছেন, কাজও নষ্ট করতেছেন। এজন্য সময় নষ্ট করলেও কাজ নষ্ট করেন না। সো কাজের আগে একটা স্ট্রাকচার ঠিক করতে হবে। মানে ওই যে বললাম, আগে মোজা, তারপরে হচ্ছে জুতা, তাই না? মানে কাজ আরো বাড়াবেন না। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে এইটার কারণটা কি? কাজের ডিরেকশন, কাজের একটা দিক নির্দেশনা থাকতে হবে, তাই না? এখন মানে এই যে কাজ শুরু করার আগে কাজের একটা রোড ম্যাপ তৈরি করে নিতে হবে। যেমন ধরেন আমরা দূরের যাত্রা যখন শুরু করি, তখন আগে একটা জিপিএস এ ডেস্টিনেশন সেট করে নিই, এবং জিপিএস আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। এমনকি যদি আপনি কখনো রাস্তা ভুলও করেন, জিপিএস কিন্তু রিক্যালকুলেট করে রিরাউট করে আপনাকে আবার একটা জায়গায় নিয়ে আসবে। কাজের পিছনে আপনার একটা সঠিক উদ্দেশ্য থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, দিক নির্দেশনা থাকতে হবে, তাহলে সেটাকেই বলে ইতিবাচক কাজ। মানে এই কাজটা কেন করতেছেন, এই কাজ থেকে আপনি আসলে মানে প্রত্যেকটা কাজের পিছনে আপনার একটা মিনিং থাকতে হবে। মানে মিনিংলেস যদি করেন কাজ, তাহলে সেটাকে আমরা ইতিবাচক কাজ বলবো না, সেটাকে আমরা পজিটিভ কাজ বলবো না। আগে আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই কাজটা এই জন্য করতেছি। ওকে, আমরা যখন একটা বাচ্চাকে স্কুলে পাঠাই, তো আমরা নিশ্চয়ই তাদেরকে শুধু সরাইয়া সরাইয়া শেখানোর জন্য স্কুলে পাঠাই না। কারণ এই সরাইয়া বা এবিসিডি এগুলো কিন্তু মিনিংলেস। এবিসিডির কোনো অর্থ নাই। কিন্তু আমরা এবিসিডি তাকে কেন শেখাচ্ছি?
কারণ এবিসিডি যদি সে না শিখে, অ্যালফাবেট না শিখলে সে একটা ওয়ার্ড বানাতে পারবে না। সে একটা ওয়ার্ড না বানালে সে একটা সেন্টেন্স বানাতে পারবে না। সেন্টেন্স যদি না হয় সে একটা প্যারাগ্রাফ, সে একটা আর্টিকেল, সে একটা বই পড়তে পারবে না, যে বইতে কি লেখা আছে। আমরা তাকে কেন স্কুলে পাঠাচ্ছি, যে আস্তে আস্তে সে যখন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটিতে যাবে তখন সে আস্তে আস্তে এগুলো বুঝবে। এই ফন্দি ফিকিরের মাধ্যমে তাকে কিন্তু বেসিক জিনিসগুলো শিখিয়ে দেওয়া হবে স্কুলে, নাহলে সে ইকোনমিক্স বুঝবে না, নাহলে সে পলিটিক্যাল সায়েন্স বুঝবে না। আমরা আলটিমেটলি তাকে কিন্তু আমাদের এইসব অ্যালফাবেট শেখানোর উদ্দেশ্য না। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য তাকে অর্থনীতিবিদ বানানো। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বানানো। আর আমাদের আলটিমেট একটা উদ্দেশ্যকে মাথায় রেখে কিন্তু আমরা ছোট ছোট কাজগুলো করি। আমরা এ ফর অ্যাপল, বি ফর বল, এটা কিন্তু বাচ্চাকে এজন্য শেখাচ্ছি না যে তারা এবিসিডি শেখানোটাই আমাদের আলটিমেট গোল। আমাদের আলটিমেট গোল কিন্তু অনেক বিশাল। আমরা প্রত্যেকটা কাজ যখন আমরা করব, আমাদের আগে অবজেক্টিভ ঠিক করতে হবে, তা না হলে সেটা পজিটিভ কাজ না, সেটা আপনি বেহুদা একটা কাজ করতেছেন। তারপরে কাজের ধারাবাহিকতা থাকতে হবে। ওই যে বললাম না, প্রথমে প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন হায়ার সেকেন্ডারি, এরকম কাজেরও একটা ধারাবাহিকতা থাকতে হবে, স্টেপ বাই স্টেপ, না? এবং কাজের একটা ডিরেকশন থাকতে হবে, ওই যে জিপিএস এর মতো, তাই না? আপনি কতক্ষণ উত্তর দিকে যাইতেছেন, আবার কতক্ষণ দক্ষিণ দিকে যাইতেছেন, কাজের কোনো ধারাবাহিকতা নেই, কাজের কোনো দিক নির্দেশনা নেই। এরকম যদি হয় তাহলে সেগুলোকে আমরা ইতিবাচক কাজ বলবো না। তো ইতিবাচক কাজে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে ওই কাজই কিন্তু আপনাকে মোটিভেট করতেছে। আপনি দেখবেন কাজের আপনার 10% হয়েছে, কাজের আপনার 20% হয়েছে। একটু একটু করে যখন আপনি কাজে অগ্রসর হবেন, তখন দেখবেন যে কাজে আপনি মজা পাচ্ছেন। আরেকজন হয়তো বুঝতেছে না যে আপনি কি করতেছেন, কিন্তু আপনার কিন্তু ওই যে এন্ড রেজাল্টটা মাথায় আছে, সো আপনি জানেন আপনি কি করতেছেন। সো ইতিবাচক কাজে অভ্যস্ত হয়ে উঠতে পারলে তখন আপনি দেখবেন যে আপনার কাজের মধ্যে একটা মজা পাচ্ছেন আপনি। সো এই জন্য সেন্ট ফ্রান্সিস একটা কথা বলছে যে স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি। বলছে যে এই যে স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি, মানে আপনি যদি একটা পাহাড়ের চূড়ায় উঠতে চান, আপনি কিন্তু পাহাড়ের চূড়ায় লাফ দিয়ে নামতে পারবেন না, আপনাকে একটু একটু করে সে পাহাড়ের চূড়ে উঠতে হবে। সো এটার জন্য কি করতে হবে? স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি। আগে আপনাকে যেটা করা দরকার সেটা করতে হবে। মানে পাহাড়ে ওঠার ট্রেনিং নিতে হবে, ইকুইপমেন্ট, বা এই যে প্রক্রিয়াটা, আগে সেটা যেটা করা দরকার সেটা করে। আপনি যদি বলেন যে ভাই আমি পাহাড়ের চূড়ে উঠবো কিভাবে, আমার তো ট্রেনিং নাই, আমি তো জানি না, তো এই তো আগে প্রথমে যেটা করা দরকার সেটা করবেন। যে আমি উঠতে পারবো কি পারবো না সেটা পরে, আমি সেখানে উঠতে চাই, এটার জন্য আমার ফার্স্ট কি করতে হবে, যেটা করা দরকার আগে সেটা করবেন। দেন হোয়াট ইজ পসিবল, এরপর আপনি কি করবেন? যেটুকু সম্ভব সেটুকু করবেন। আপনি যদি বলেন যে ভাই আমার পক্ষে তো এটা সম্ভব না, আগে যেটা সম্ভব সেটা করেন। সো এটা শুধু পাহাড়ে চড়ে ওঠার কথা বলতেছি না আমি, যে কোনো বড় ব্যবসার বেলা আপনি যদি বলেন যে ভাই আমার কাছে তো বড় ব্যবসার পুঁজি নেই, সো যা কিছু আছে, তাই না, আগে যেটা করা দরকার সেটা করেন, এরপরে যেটুকু সম্ভব সেটা করেন। যে ভাই আমার পক্ষে এটুকু করা সম্ভব, বা আমি আরেকটু ভালো করতে পারি, আরেকটু বেটার, আরেকটু ইমপ্রুভমেন্ট আমি করতে পারি, সেটুকু করেন। সাডেনলি ইউ আর ডুইং দ্য ইম্পসিবল। একদিন আপনি পিছনে ফিরে দেখবেন যে আপনি একটা অসম্ভব কাজ সম্পন্ন করে ফেলছেন। সো এটাই হচ্ছে গিয়ে মানে সাফল্যের সূত্র, যে আমরা যখনই মানে আমাদের এই কাজগুলো করতে চাইবো, তখন আমরা দেখবো যে আগে যেটা করা দরকার সেটা করব। সেটা হচ্ছে আগে আমি কাজটা শিখবো। আগে মানে কিভাবে কাজটা করতে হয় সেটা আমি জানবো, এবং এরপরে আমার পক্ষে যতটুকু কাজ করা সম্ভব হয়, সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক, সেটা ফ্রিল্যান্সিং হোক, বা আদার্স যেকোনো কিছুই হোক, আগে আমার পক্ষে যেটুকু করা সম্ভব, মানে আগে যেটা করা দরকার সেটা হচ্ছে আগে আমার কাজটা শিখতে হবে, দেন যেটুকু করা সম্ভব সেটুকু আমি করব। দেন এরপরে আপনি একদিন পিছনে ফিরে দেখবেন যে আপনি অনেক কাজ করে ফেলছেন, তাই না? আপনি একবার চিন্তা করেন তো, আপনি সারা জীবনে যতগুলো ভাত খাইছেন সেগুলো যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে কি পরিমাণ হইতে পারে? একটা পাহাড় পর্বতের সমান দেখাবে। ঠিক তেমনি একবার কাজে যদি নামেন, আপনি একটু একটু করে কাজ করতে থাকেন, দেখবেন আপনি একদিন পাহাড় পর্বত পরিমাণ কাজ শেষ করে ফেলছেন, তাই না? যেমন ধরেন আমার এই যে সাফল্যের বিজ্ঞান বইটা, এই বইটা আমি লিখছি কিন্তু আমার ফোনে, মানে আমার আইফোনে, যে আপনার পেজেস। তো এটা আইফোন, ম্যাকবুক এগুলো ওই যে ক্লাউডে যুক্ত থাকে। তো আমি এই যে উঠতে বসতে চলতে ফিরতে এখানে একটা জিনিস লিখলাম, এখানে একটা কিছু পড়লাম, সেটা এই চ্যাপ্টারে এটার সাথে মিলে, বাস সেখান থেকে আমি একটু লিখে ফেললাম যখনই আমি সময় পেলাম আর কি। মানে কোন একটা মানে এই যে জিনিসগুলো যখন যা মনে পড়ছে লিখে ফেলছি। সো একটা উদাহরণ মাথায় আসছে বা কোনো একটা ঘটনা মনে পড়ছে, প্রাসঙ্গিক মনে হয়েছে, আমি ওই যে ওই চ্যাপ্টারে গিয়ে ওইখান দিয়ে একটু আবার যোগ করে দিলাম, তাই না? কোথাও কারোর জন্য অপেক্ষা করতেছি, লেখাটা একটু আবার সম্পাদনা করলাম, একটু একটু করে লেখাটা একটু সম্পাদনা করে নিলাম।
তাই না? এই যে যখনই একটা বিষয় মানে সম্পূর্ণ হলো, সেটা হয়তো আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে সেটা আপলোড করে দিলাম যে হ্যাঁ এটার উপর আমি একটা ছোট ভিডিও বানাই। তো এবং এবং ফেসবুকে হয়তো দেখা গেছে যে কিছু কমেন্ট আসছে, সেই কমেন্ট থেকে আমার মাথায় আবার নতুন আরেকটা উত্তর মাথায় আসছে যে হ্যাঁ এটা তো ঠিক, এটা তো ভ্যালিড ভ্যালিড প্রশ্ন। সো এইভাবে আস্তে 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 আমি আমার লেখা আবার চেঞ্জ আনছি। সো সেইভাবে করে কিন্তু আমার এই এতগুলো বই হয়ে গেছে। সো এরকম অনেকগুলো ভিডিও হয়ে গেছে, একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে। এগুলো কিন্তু এই যে আমার বই লেখা, তারপরে হচ্ছে আমার যে এই ইউটিউব চ্যানেল, আমার যে ফেসবুক পেজ, এগুলো কোনোটাই কিন্তু আমার মূল পেশা না। এগুলো কোনো কিছুই কিন্তু আমার কাজ, আমার মেইন কাজ না কিন্তু এগুলো। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার কাজের মানে সাইড দিয়ে। কারণ বই বই লেখার মতো মানে ফুল টাইম সময় তো আমার নাই। বই লেখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু। কারণ বই লেখা একটা ফুল টাইম জব। অনেক রাইটার আছে তারা আর কিছু করে না। তারা ফুল টাইম রাইটার। তাদেরকে প্রকাশক টাকা দেয় যে ঠিক আছে আপনার কিছু করার দরকার নেই, আপনি আমাকে বছরে একটা করে বই দিবেন, আপনার সারা বছরের যত খরচ বরচ আছে সব আমি দেব। হ্যাঁ, এরকম প্রকাশকদের সাথে বিভিন্ন বড় বড় রাইটারদের এরকম কন্ট্রাক্ট থাকে। আমি তো আর বড় রাইটার না, আমার সাথে অবশ্য প্রকাশকদের এরকম চুক্তি নাই। আর আমার যে পরিমাণ খরচ সেটা বাংলাদেশের কোন একজন প্রকাশকের পক্ষে তো আর অ্যাফোর্ড করা সম্ভব না। আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে তো খরচ কম হইতো, সেটা হয়তো অ্যাফোর্ড করা সম্ভব হইতো। কিন্তু নিউ ইয়র্ক মানে তো বুঝেন এক্সপেন্সিভ অনেক। সো সেটা একটা বিষয়। তো আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই যে মানে ইউটিউব থেকে মানে এই যে সাইট দিয়ে আপনি একটু একটু করে ইনকাম করবেন, বা ইউটিউব চ্যানেল যখন শুরু করবেন তখন আপনার প্রথম 4-5 বছরে যে ইনকাম হবে সে দিয়ে আপনি বাংলাদেশেও ঠিকভাবে সার্ভাইভ করতে পারবেন না। সো এগুলো আপনাকে করতে হবে সাইড হাসেল হিসাবে। সাইড হাসেল মানে এই যে প্রতিদিন যে 2 ঘন্টা 1.5 ঘন্টা কাজের এই মাঝে মাঝে যেটুকু সময় পাবেন ওটুকু সময়ের মধ্যে আপনার করে ফেলতে হবে। সো সেখানেই আমি একটু একটু করে লিখে, সেখান থেকে আমার এই বইগুলো হলো, সেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা হলো, এগুলো হচ্ছে আমার একবার স্পেয়ার টাইমে করা। বাকি অন্যান্য আমার মূল কাজ, বাকি আমার যেখান থেকে আমার জীবিকা আসে সেগুলো তো অন্য। সো এই জন্যই বললাম যে আপনি একটু একটু করেও যদি সময়গুলো কাজে লাগাতে পারেন, যে ভাই আমাদেরও তো সারাদিন খাটাখাটনি করা লাগতেছে, তারপরে তারপরে এই যেটুকু সময় পান, এই যে বাসায় ফিরতেছেন, ওই যে বাসায় সিটে যতক্ষণ বসে আছেন ততক্ষণ আপনি একটা কাজ করতে পারেন। তারপরে এই যে শুক্রবারে একদিন একটু সময় পাচ্ছেন, সেই দিনও কিন্তু আপনি একটা ভিডিও শুট করে আপলোড করে দিতে পারেন। প্রথম দিকেই আপনার অত অত এডিটিং মেডিটিং আমিও জানতাম না, তাই না? সো সেসব জিনিসগুলো নিয়ে আমি পরে বলবো যখন কাজের কথা। আস্তে আস্তে আমি কিভাবে আপনারা কন্টেন্ট বানাবেন একদম বেসিক ইনিশিয়াল স্টেজ থেকে কিভাবে শুরু করবেন। প্রথমেই প্রফেশনালরা যেভাবে বানায় সেরকম করে আপনি শুরু করতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে যেটুকু আপনি করতে পারবেন সেই জায়গা থেকে। ওই যে স্টার্ট বাই ডুইং হোয়াট ইজ নেসেসারি। আগে যেটা নেসেসারি সেটা করেন। এরপরে হোয়াট ইজ পসিবল, যেটুকু আপনার পক্ষে সম্ভব সেটুকু করেন। দেন একসময় আপনি গিয়ে দেখবেন যে আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। একসময় আপনি দেখবেন যে আপনারও এরকম 10-15টা বই লেখা হয়ে গেছে। একসময় আপনি দেখবেন যে আপনি অনেক কাজ অ্যাকমপ্লিশ করে ফেলছেন। অনেক রাইটার এরকম করে লিখতে একসময় তাদের 50টা বই হয়ে গেছে, 100টা বই হয়ে গেছে। তো এগুলো একদিনে লিখে নিয়ে, ওই যে প্রতিদিন একটু একটু করে লিখতে পরে দেখা যায় যে অনেক বই লেখা হয়ে গেছে। তো এরকমই আপনিও প্রতিদিন যদি এরকম ছোট ছোট যে সময়গুলো সেগুলো যদি আমরা একটু একটু করে কাজে লাগাই, একটু একটু করে যদি আমরা সাইড দিয়ে করতে থাকি, একসময় দেখা যাবে যে সেটাই আমাদের ফুল টাইম ইনকাম হয়ে গেছে। সেটাই যেমন আমি যে জিনিসটা চাই, অবশ্যই আমার প্যাশন হচ্ছে লেখালেখি, আমার প্যাশন হচ্ছে কন্টেন্ট বানানো। সেটা যদি আমি ফুল টাইম করতে পারতাম, এবং সেটা হচ্ছে সেটা কি বলা যায়, আমার ড্রিম আরকি। আমি চাই যে একটা সময় আমি যদি আমার এই কন্টেন্ট ক্রিয়েশন থেকেই আমার ফুল টাইম ইনকাম হয়, তাহলে আমি অন্য সবকিছু বাদ দিয়ে বই পুস্তক লেখা পড়া, এসব গবেষণা, এগুলোর পিছনেই সময় দেবো আরকি। এটা কিন্তু এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়নি। কিন্তু যেটুকু সম্ভব হয়েছে আরকি, যেটুকু সময় আমি পাই সেটা আধা ঘন্টার সময় পেলেও আমি ওই সময়টুকু সেভাবে কাজে লাগিয়ে আজকে এটুকু পর্যন্ত ডেভেলপ করতে পারছি। সো এবং এই পুরো প্রক্রিয়ায় অবশ্যই আপনারা যারা আমার সাথে ছিলেন, আমার খুব বেশি সাবস্ক্রাইবার না, আমার খুব বেশি ফলোয়ার না, অল্প। কিন্তু যারা সাথে ছিলেন এই পুরো জার্নিতে এ পর্যন্ত, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার আপনাদের সবার জন্য সবাইকে আমার ধন্যবাদ যে আপনারা সাথে ছিলেন বলে এটুকু সম্ভব হয়েছে, তা না হলে মানে এটুকু পর্যন্ত আসা হতো না। সো
আপনাদের জন্যই কথা বলি, যারা আমার বই কিনেন, যারা মানে আপনারাই সাপোর্টার আর কি। আপনারা যারা এই যে ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আমার লাইভে অ্যাটেন্ড করেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমার বই কিনেন বা সেখানে একটা পজিটিভ রিভিউ লিখেন, না এই সবগুলোই হচ্ছে সাপোর্ট। এগুলো সবগুলোই সাপোর্ট। সেই সাপোর্টটা যারা দিয়ে এসেছেন, দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই যে সাফল্যের বিজ্ঞান যে সিরিজ, এই সিরিজটার আপাতত ইতি টানলাম। এরপরে আমরা বিভিন্ন কাজ রিলেটেড কথাবার্তা বলবো, যেগুলো আমরা এরকম, আমি সেই ধরনের কাজগুলো নিয়ে কথা বলবো যেগুলো এরকম সাইড হাসল হিসাবে করা যায়। সাইড হাসল মানে হচ্ছে আপনি যেই জায়গায় থাকেন, যেই প্রফেশনে থাকেন, সাইড দিয়ে আপনি এরকম একটা প্রফেশন বা এরকম একটা কাজ তৈরি করতে পারেন, যেটা আপনাকে হয়তো ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে না, বাট আপনি একসময় গিয়ে দেখবেন যে আপনার অনেক বড় একটা কাজ তৈরি হয়েছে এবং সেটা একসময় আপনার ফুল টাইম ইনকামকে রিপ্লেস করে ফেলবে এবং সেখান থেকে হয়তো আপনি একসময় আপনার মানে পছন্দসই রিটায়ারমেন্ট যেটাকে বলে, পছন্দসই রিটায়ারমেন্ট মানে হচ্ছে এমন কাজ আপনি করবেন রিটায়ার্ড লাইফে যেটা আপনি করতে পছন্দ করেন, তাই না? সো সেটা আমরা সবাই করতে পারি, কারণ আমাদের সবারই কিন্তু এরকম কিছু বলার আছে পৃথিবীকে। যেমন ধরেন এই যে মজিদ ভাই কিন্তু একজন স্বর্ণ পদক জয়ী অ্যাথলেট। উনি প্রায় 1 ডজনের উপরে স্বর্ণ পদক জিতেছেন একজন অ্যাথলেট হিসাবে। সো আপনি আপনার এই অ্যাথলেট জীবনের অভিজ্ঞতা কিন্তু আপনি ইউটিউবে বলতে পারেন, কারণ প্রচুর মানুষ আছে যারা অ্যাথলেট বা যারা স্পোর্টসে সাকসেসফুল হতে চায়। আমাদের ফিরোজ ভাই আছে, উনি একজন সাকসেসফুল সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার। সো আপনি ফটোগ্রাফি নিয়ে কথা বলতে পারেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সো হয়তো আপনার ইনিশিয়ালটা মনে হচ্ছে যে একটু বোরিং মনে হইতে পারে, এরকম আমি দুজনের নাম জানি দেখে বলতেছি, আপনারা যে কজনই আছেন প্রত্যেকেরই একটা গল্প আছে যেটা আপনি পুরো বিশ্ববাসীকে শোনাতে পারেন। প্রত্যেকেরই জীবনে অনেক অমূল্য অভিজ্ঞতা আছে। সো সেগুলো যখনই আমরা বলা শুরু করব, আস্তে আস্তে দেখবেন যে আপনার একটা অডিয়েন্স তৈরি হয়েছে। আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার একটা সাইড দিয়ে আপনি দেখবেন যে আপনার একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। আপনার একটা সময় আপনি দেখবেন যে প্রকাশকরা আপনাকে আপনার বলতেছে যে ঠিক আছে আপনি বই লিখেন। হ্যাঁ, আস্তে আস্তে আপনি আপনার কোর্স, মানে যে কথাগুলো বলতেছেন ফটোগ্রাফির উপরে বা কিভাবে আপনি একজন অ্যাথলেট হিসেবে সাকসেসফুল হবেন সেসব রিলেটেড আপনি কোর্স তৈরি করতে পারেন এবং আপনার যারা ফলোয়ার, আপনার যারা সাবস্ক্রাইবার তারা সে কোর্স কিনবে, সেটা আপনার জন্য একটা সাপোর্ট। সো এইভাবে মানে আপনাকে শুরু করতে হবে একটা জায়গা